এখন আপনাদের কাজ নিজেদের আত্মপরিচয়কে আবার তৈরি করা। আপনি অনেক গর্বিত একটা ইতিহাসের অংশীদার, সেটাকে আবার তৈরি করা আপনাদের দায়িত্ব। আমরা হয়তো নিজেদেরকে খুঁজে পাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি এইরকম না পারা, সংকট, অভাব, অনটন, এটাই আমাদের নিয়তি। কিন্তু যে রূপকথাটা একসময় এখানে এক্সিস্ট করতো, সেই রূপকথাটা আবার আপনাদের হাত দিয়েই তৈরি হতে হবে। এই যে আমরা যে দেশে আছি, এই দেশটাতে সারা বিশ্বে জিডিপির 1/3 ছিল, 1/3। পুরো বিশ্ব মিলিয়ে 2 ভাগ, আর 1 ভাগ একাই এই বাংলাদেশে। আমরা এই যে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এই ধরনের কিছু ফ্রেজ শুনি, যেগুলো আসলে আমরা অনেক বেশি মিলাতে পারি না। এই গল্পগুলো একসময় এক্সিস্ট করতো, সেগুলো তখন রূপকথার গল্প ছিল না, সেগুলো বাস্তবতা ছিল, সত্যি ছিল। এর পরের সময়টা কি ছিল? আমি একটু আগে যে সময়ের কথা বললাম সেটা হচ্ছে সুলতানি আমলের কথা। এর পরের সময়টাতে, এরপরে যে সময়টা আসলে সেটা হচ্ছে মুঘল ডাইনেস্টির সময়। আপনারা এই টিএসসি থেকে বের হলে কার্জন হলের দিকে যেতে দেখবেন যে ঢাকা গেট আছে, দেখেছেন? সেই ঢাকা গেট তৈরি করা হয়েছিল ঢাকার মানুষের উপর যেন জলদস্যুরা আক্রমণ করতে না পারে, এই জন্য ঢাকা গেট তৈরি করা হয়েছিল। ঢাকা গেটের পাশে হচ্ছে বিবি মরিয়ম কামান আছে। সেই বিবি মরিয়ম কামানটা কোথা থেকে এসেছিল? মীর জুমলা সে যখন আসামের কামরূপ বিজয় করেছিল, তার স্মৃতিস্বরূপ এই কামানটাকে নিয়ে আসা হয়েছিল। এখন আমরা এমন একটা অবস্থায় থাকি যে আমরা নিজেদেরকে নিয়ে চলতে পারি না, আশেপাশে কার জন্য কী করবো। কিন্তু একটা সময় বাংলাদেশের অবস্থা এরকম ছিল না। তারপরের সময়টা অবশ্যই একটু অন্যরকম, যখন ইংরেজরা আসলো, একসময় এই সবচাইতে সমৃদ্ধ জনপদটা হয়ে গেল সবচাইতে দরিদ্র। পুরো ব্রিটিশদের মধ্যে পুরো ভারতে যতগুলো জনপদ, তার মধ্যে হয়ে গেল সবচাইতে গরিব পূর্ব বাংলা। পড়াশোনা নাই, টাকা পয়সা নাই, পেটে খাবার নাই, দুর্ভিক্ষ, রোগ শোক, খুবই খারাপ অবস্থা। তখন মুসলমানদের কয়েকজন লিডার তাদের দাবি আদায়ের জন্য সচেতন হলেন। এখানে একটা বড় গোষ্ঠী থাকে, তাদের পড়াশোনার ব্যবস্থা করা হবে। তারা বললেন আমাদেরকে একটা ভার্সিটি করে দিতে হবে। তো যখন এখানে একটা ভার্সিটির রেজুলেশন পাস হলো, সাথে সাথে অন্য অনেকে খুব ক্ষিপ্ত হয়ে গেল। তারা বললো যে এখানের মানুষ হচ্ছে চাষাভুষা, এরা কিসের ভার্সিটিতে পড়বে? আমরা জমিদার, আমাদের ছেলেমেয়েরা ভার্সিটিতে পড়বে, আর এখানে যারা আছে এরা গরিব, এদের কাজ হচ্ছে আমাদের সেবা করা, আমাদের জমি জমা চাষ করা, এদের জন্য আমার ভার্সিটি কিসের জন্য হবে? ভার্সিটি হয়ে এরা পড়াশোনা করবে, শিক্ষিত হয়ে গিয়ে তাদের দাস আর থাকবে না, এটা তারা মেনে নিতে চায় না। তারা একের পর এক তৎকালীন প্রশাসক তাদের সাথে সাক্ষাৎ করতে থাকে যে না, ভার্সিটি কোনোভাবেই হওয়া যাবে না। অনেক লড়াই করে, অনেক সংগ্রাম করে, অনেক চেষ্টা সাধনার পরে একটা ভার্সিটি হওয়ার কথা হলো। কিন্তু সেই ভার্সিটিতে ইংরেজ সরকার বললো আমরা তেমন কিছু টাকা পয়সা দিতে পারবো না। তো নবাব সলিমুল্লাহ তার জমিদারের বিশাল অংশ পুরোটা দান করে দিলেন এই ভার্সিটি হওয়ার জন্য। জন্ম নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আপনি সেই ভার্সিটিতে পড়তে এসেছেন, যে ভার্সিটি প্রতিষ্ঠার জন্য আমাদের পূর্বপুরুষেরা অনেক ত্যাগ স্বীকার করে দিয়েছে, অনেক কষ্ট করে দিয়েছে। আজকে আপনি সেখানে পড়তে এসেছেন। আমি কেন এই গল্পটা বললাম? এই কারণে যে এখন হয়তো আমরা নিজেদের আত্মপরিচয়কে অনেকটা ভুলে গিয়েছি। আমরা হয়তো নিজেদেরকে খুঁজে পাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি এইরকম না পারা, সংকট, অভাব, অনটন, এটাই আমাদের নিয়তি। কিন্তু যে রূপকথাটা একসময় এখানে এক্সিস্ট করতো, সেই রূপকথাটা আবার আপনাদের হাত দিয়েই তৈরি হতে হবে। আমরা 2024-এ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্বৈরাচার পতনের আন্দোলন শুরু করেছিলাম, তাই না? আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা পক্ষ আবার স্বৈরাচারের আইন কানুনকে খুব পছন্দ করছে। তারা আমাদেরকে উঠতে বসতে স্বৈরাচারের সংবিধান দেখাচ্ছে। শহীদদের রক্তের কথা আমরা ভুলে যাব না, আমাদের আত্মপরিচয়কে আমরা ভুলে যাব না। এখন আপনাদের কাজ নিজেদের আত্মপরিচয়কে আবার তৈরি করা। আপনি অনেক গর্বিত একটা ইতিহাসের অংশীদার, সেটাকে আবার তৈরি করা আপনাদের দায়িত্ব। জুলাইকে শুধু ধরে রাখা এতটুকুন আমি বলবো না। ওই যে একসময় বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ জনপদ এইটা ছিল, সেই সমৃদ্ধি আপনাদের মেধা, যোগ্যতা, জ্ঞান সবকিছুকে কাজে লাগিয়ে আবার ফিরিয়ে আনতে হবে। আপনাদের কাছে আমার অনেক প্রত্যাশা, আপনাদের জন্য অনেক বেশি দোয়া। আপনাদের কাছেও দোয়া চাই, আমরা সবাই মিলে যেন আমাদের সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি। আল্লাহ